প্রণয়ের সাতফোড়ন পর্ব 24। ডাক্তারের কাছে অনেক রিকোয়েস্টের পর তৌহিদ মির্জার সাথে দেখা করার সুযোগ পেয়েছে মায়া আর সিক্ত। বর্তমানে দুজনে তৌহিদ মির্জার কাছে সাথে কথা বলার চেষ্টা রয়েছে। কেবিনের ভেতরে ডাক্তার, নার্স, মায়া, সিক্ত আর তৌহিদ মির্জা। ডাক্তার তৌহিদের জ্ঞান ফেরানোর চেষ্টায় প্রায় 15 মিনিট অপেক্ষার পর তৌহিদের জ্ঞান ফিরল। তবে পাশে মায়া আর সিক্তকে দেখেই কেন যেন তিনি অস্থির হয়ে উঠল। তার অস্থিরতার কারণ ঠিক কেউই বুঝতে পারল না। মনে হচ্ছে তিনি তাদের দুজনের সাথে কথা বলার চেষ্টায় রয়েছে, কিন্তু কথা বলতে গিয়েই দুই এক শব্দ বার পর তিনি দুর্বল হয়ে বেডে শুয়ে পড়েছে। হয়তো অতিরিক্ত উত্তেজনার কারণেই এমনটা হচ্ছে। এরপর ডাক্তার সহ বাকি সবাই তাকে শান্ত হতে বললে সে শান্ত হয়ে যায়। এরপর মায়া ধীরে ধীরে গাড়ির বিষয়টি বলতেই সে আবার উত্তেজিত হলো কিছু বলার জন্য, আর তখনই আবার জ্ঞান হারিয়ে ফেলল। এবার আর ডাক্তার তাকে ডিস্টার্ব করতে না করলো, না হলে রোগীর প্রবলেম হতে পারে। কিন্তু মায়া সিক্ত রাজি হলো না, বরং তারা ডাক্তারকে বলল তার জ্ঞান ফিরলে তারা দুজন তাকে উত্তেজিত হতে না করবে। এরপর আবারও ডাক্তারকে অনেকক্ষণ রিকোয়েস্টের পর প্রায় 30 মিনিট পর তার আবার জ্ঞান ফিরল। এবার মায়া গিয়ে তাকে ধীরে সুস্থে বোঝালো যে, দেখুন আপনি প্লিজ এভাবে এত উত্তেজিত হবেন না, না হলে আমরা কিন্তু আপনার সাথে কথা বলতে পারবো না, আর ডক্টরও আমাদের আর আপনার সাথে দেখা করতে দেবে না। সিক্ত বলল, আঙ্কেল আপনার কাছে আমাদের অনেক কিছু জানার আছে, সো প্লিজ এভাবে প্যানিক করবেন না। আর আপনি কিছু মুখে বলতে না পারলে আমাদের লিখে জানাতে পারেন, তবুও আমাদের সাহায্য করুন। এবার তিনি রাজি হলেন। তিনি আপাতত কয়েকবার জ্ঞান হারানোর ফলে এমনিতেই দুর্বল হয়ে পড়েছেন। আগে যতটা স্পষ্টভাবে কথা বলতো, এখন আর তা হচ্ছে না। কিছু বলতে লাগলেই তার দম বন্ধ হয়ে আসছে। এই জন্য মায়েরা একটু কলম আর কাগজের ব্যবস্থা করে তার হাতে দিল। এরপর মায়া সিক্ত মিলে তাদের ফোনে থাকা সেই ছবিটা দেখিয়ে এই বিষয়ে তার কাছে জানতে চাইল। সেটা দেখা মাত্রই সে খুশিতে মায়ার দিকে তাকিয়ে আবারও উত্তেজিত হতে চাইল, তবে আবারও দুর্বল হয়ে পড়ায় নিজেকে সামলে নিয়ে কপালে কাগজে কিছু একটা লিখে মায়াদের দিকে দিল। মায়া সিক্ত দুজনেই কাগজে লেখা এলোমেলো শব্দগুলো ভালো করে পড়ল। তবে মায়া কপাল কুঁচকে গিয়ে গেল সম্পূর্ণ লেখাটা পড়ে। কাগজে লেখা, মেহুমা, আমি তোমার মামা। মায়া ভ্রু কুঁচকে বলল, মিসেস সোনিয়ার তো কোনো ভাই নেই, তাহলে আপনি? তৌহিদ শব্দহীনভাবে দুর্বল মুখে হাসল আর অনেকটা কষ্ট করে আধো আধো ভাবে বলতে লাগলো, সোনিয়া তোমার মা না, বরং ওই যে ছবিতে যাকে দেখছো তোমার কোলে নিয়ে আছে সে তোমার মা, আমার বোন তাসফিয়া মির্জা অনু। মুহূর্তেই মায়া সিক্ত দুজনে একে অপরের দিকে বিস্মিত নয়নে তাকালো। মাথায় তো তাদের কিছুই ঢুকছে না যে এই তৌহিদ মির্জা বলছেটা কি। আপনি এসব কি বলছেন? উনি কি করে আমার মা হয়? আমার বাবা তো। মায়া কিছুক্ষণ চুপ করে বলল, আপনি যা বলছেন তাই যদি হয় তাহলে ছবিতে থাকা আমার এই মা কোথায়? আর এসবের রহস্যটা কি? আমি তো কখনো এনাকে দেখিনি। মায়ার কথা শুনে লোকটা হু হু করে কেঁদে উঠল। মায়া সিক্ত কিছু বুঝতে পারছে না, তবে তারা তৌহিদ মির্জাকে উত্তেজিত হতে বারবার না করেছে, কারণ ডাক্তার খুব ভালো করেই বলে দিয়েছে
যেন তাকে আর বিরক্তি না করা হয়। তোমার বাবা মেহরাব চৌধুরী আমার বোনকে বিয়ে করে। এরপর তোমার বাবা। জি বলেন, আমার বাবা কি? তোমার বাবা? হচ্ছে না। প্লিজ, আপনি হাইপার হবেন না। আপনি ধীরে সুস্থে বলুন। তোমার বাবা? ইয়াসমিনা। ইয়াসমিনা চৌধুরী। রুদ্র। রুদ্র রহস্য। কিন্তু তারা যা চাইছিল না তাই হলো। তৌহিদ কি যেন ভেবে যেমনই উত্তেজিত হয়ে কিছু বলতে গেল, অমনি তার শ্বাস নেওয়া প্রায় বন্ধ হয়ে এলো। এরপর ডাক্তার আর তাদের দুজনকে থাকার পারমিশন দিলেন না। তিনি তড়িঘড়ি করে তৌহিদ মির্জাকে শান্ত করতে লাগলো আর মায়া সিক্তকে ক্যাবিন থেকে চলে যেতে বলল। অন্যদিকে নার্সও তাদের যাওয়ার জন্য জোর করতে লাগলো, কিন্তু মায়ারা বাধ্য হয়ে চলে যেতে নিলেই তৌহিদ মির্জা মায়ার হাত টেনে ধরলো। এরপর ডাক্তারকে ইশারা করলো যেন আর কয়েকটা মিনিট তাকে সময় দেওয়া হয়। তবে ডাক্তারের অনিচ্ছার শর্তেও তিনি পাশে থাকা কাগজটায় শুয়ে শুয়ে কিছু একটা লিখতে লিখতে মাঝপথে আটকে গিয়ে অজ্ঞান হয়ে পড়ল। মায়া সিক্ত তারা দুজনেই তা দেখতে পেয়ে কাগজটা হাতে তুলে নিল। অন্যদিকে ডাক্তার তাদের দুজনকে রুম থেকে বের হতে বললে তারা রুম থেকে বের হয়ে বাইরে চলে এলো। এরপর কাগজটা খুলতেই দেখলো একটা ঠিকানা, সঙ্গে অস্পষ্টভাবে আরও কিছু লেখা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ঠিকানায় যাও, তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখানে গেলে তোমার বাকি লেখাটুকু আর সম্পূর্ণ না। তৌহিদ মির্জা আদৌ কি বলতে চেয়েছে তাও তাদের জানা নেই। শুধু এই নতুন ঠিকানায় গেলেই হয়তো সব রহস্যের উন্মোচন হবে। তারা আরও কিছুক্ষণ অপেক্ষা করলো যেন তৌহিদ মির্জার সাথে আরেকবার দেখা করতে পারে, কিন্তু এমনটা হলো না। তবে প্রায় অনেকক্ষণ পর সেই ডাক্তারের সাথে থাকা নার্সটা তাদের কাছে এসে এক অদ্ভুত কথা শুনিয়ে গেল। তৌহিদ মির্জা নাকি এই হসপিটালের প্রায় 1 সপ্তাহ ধরে ভর্তি আছেন, আর তার অ্যাক্সিডেন্ট বড় কিছু নয়, বরং তাকে গুলি করা হয়েছে। তবে এই বিষয়ে যেন কোনো পুলিশ মিডিয়া হয়ে হসপিটালের বদনাম না হয়, সেই জন্য বিষয়টি গোপন করা হয়েছে। এজন্য ডাক্তারও তাদের মিথ্যা বলেছে। আর তার মতে ডাক্তার এখানে নিরুপায়, কেননা তৌহিদ মির্জাকে যে লোক হসপিটালে এনেছে তার সাথে ডাক্তারের কথা হবার পর থেকেই সে প্রচণ্ড টেনশনে আছে। আবার হয়তো ওপর মহল থেকেও এই সব বিষয়ে কথা বলতে মানা করা হয়েছে। অন্যদিকে নার্সটাও তাদের অনেক রিকোয়েস্ট করলো যেন এই বিষয়ে তাকে কিছু বলা না হয়। মায়া সিক্তর দুজনেই ঘটনার কিছুই বুঝে উঠতে পারছে না। এ যেন সমস্যার রহস্যের শেষই হচ্ছে না। কবে হবে এই রহস্যের সমাধান তাও তাদের অজানা। তবে তারা এটা সিদ্ধান্ত নিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঠিকানায় তাদের পৌঁছাতেই হবে। কিন্তু এই রাস্তা যে বহুদূর, তবে এছাড়া উপায়ও তো নেই। বাকি সব না হয় এখন শুভ্রর হাতে, ওকেই বাকিটা সামলাতে হবে। তবে এই ঠিকানায় পৌঁছানোর আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করা যেতে হবে। তারা একা হয়তো নতুন পরিস্থিতি মোকাবেলা নাও করতে পারে, এই জন্য আগেভাবে প্রোটেকশন নেওয়া জরুরি। তাদের এত চিন্তার কারণই হচ্ছে এই রুদ্র রওশন। একটু আগে তার বাবা আর দিদুনের সাথে মির্জা ঠিকই একই নাম নিয়েছিল, তবে মায়ার খুব করে মনে হচ্ছে তার দিদুন অনেক কিছু জানে, কিন্তু এই মুহূর্তে তাকে দেশে পাওয়াটা অসম্ভব। সাথে যোগাযোগ করতে পারবে না কিনা সন্দেহ রয়েছে। সাধারণ ইয়াসমিনা দেশের বাইরে গেলে কারো সাথে তেমন কথাও হয় না, আবার তাকে
ফোনেও পাওয়া যায় না। শুভ্রর সাথে যোগাযোগ করে প্রায় কোনো রকমের দেরি ছাড়াই মায়া আর সিক্ত চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর যাওয়ার আগে সব দায়িত্ব শুভ্রর উপর দিয়ে গিয়েছে। ওদের দুজনের ঢাকা থেকে বের হতে প্রায় দুপুর হয়ে যায় আর চট্টগ্রামের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে বিকেল হয়ে যায়। রাস্তায় আলাদা কোনো সমস্যার অবশ্য পড়তে হয়নি, কিন্তু সমস্যা বাধে কাগজে লেখা সেই চিঠির সন্ধান মিলতে গিয়ে। মানুষের কাছ থেকে নানা ইনফরমেশন আর অনেকটা খোঁজাখুঁজির পর আসল ঠিকানা খুঁজে পায়। শহর থেকে প্রায় অনেকটাই দূরে একটা বিশাল গ্রাম্য এলাকা রয়েছে। সেখানে গিয়ে লোকজনের সাহায্যে দেখা মিলল বিশাল এক চৌধুরী বাড়ি। এই বাড়ি সুন্দরভাবে পরিচর্যা করলে হয়তো এটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম কিছু হতো না, কিন্তু বাড়িটাকেও বাইরে থেকে দেখে মনে হচ্ছে এই জায়গা বহু বছরেরও কেউ পা ফেলায়নি। ঠিক এমনটাই শোনা গেল আশেপাশের লোকজনের কাছ থেকে। এক সময় নাকি রওশন চৌধুরী রুদ্র নামক প্রভাবশালী এক জমিদারের এখানে প্রচুর আধিপত্য বিরাজমান করত। লোকটা নাকি প্রচণ্ড ভালো মানুষ ছিলেন, সাথে তখন নাকি এই এলাকাও এতটা নিদারুণ অবস্থাতে ছিল না। সময়ের কালেই এমন অধঃপতন হয়েছে এই এলাকার। এছাড়া তার নামে নানা গল্প কথায় এমনটাই শোনা যায়। তবে এই নামটা শোনার পর মায়া সিক্ত যতটা অবাক হয়েছিল এই ভেবে যে তারা ঠিক জায়গাটাতেই এসেছে আর মানুষজনও এই রুদ্রকে চেনে। কিন্তু পরক্ষণেই সবার কথা শুনে মায়া সিক্ত দুজনেরই সন্দেহ জাগে। আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না। রুদ্র চৌধুরী ছিল মানে উনি এখন কোথায়? সিক্তর প্রশ্ন শুনে তখনই অনেকগুলো লোকের মাঝে একজন মধ্যবয়স্ক লোক হেসে বলতে লাগলো, আরে বাবা, তুমি তারে কিভাবে পাবা? সে তো কোন আমলে দুনিয়া ছেড়েছে কে জানে। এসব গল্প তো আমাদের বাপ দাদার কাছ থেকে শোনা। সেই যুদ্ধের কত আগেই তো সে মারা গেছে হয়তো। এবার তারা বিস্মিত হলো। তারা বুঝতে পারছে না লোকগুলো কি বলছে, কিন্তু এতগুলো লোক তো আর মিথ্যা বলবে না। কিন্তু তাহলে এই নতুন রওশন চৌধুরী রুদ্রটাকে? এ যেন রহস্য তাদের পিছুই ছাড়ছে না। একটার পর একটা নতুন ঝামেলা না চাইতেও চলেই আসছে। অন্যদিকে বাকি লোকেরা তাদের পরিচয় জানতে চাইলে সিক্তরা সরকারি কর্মকর্তা এছাড়া আরও ছোটোখাটো অজুহাত দিয়ে বিষয়টি সামলে নেয়। কিন্তু আবার এই নতুন রহস্য নিয়ে তারা আর বেশি ভাবতে পারল না। যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্যের উন্মোচন করতে হবে, এই ভেবে চৌধুরী বাড়ির ভেতরে ঢুকতে চাইলে বাধা হয়ে দাঁড়ালো বাড়ি পাহারা দিতে থাকা এক বৃদ্ধা লোক। মায়ারা গ্রামের লোকজনের কাছ থেকে জানতে পারে এই বৃদ্ধা নাকি অনেক বছর ধরে এই পরিত্যক্ত চৌধুরী বাড়ির দেখাশোনা করে আসছে। আর রুদ্র চৌধুরীর আত্মীয় স্বজন কিংবা বংশধর পরিবার কেউই কখনো এই বাড়ির খোঁজ নিতে আসে না। তারা আদৌ দুনিয়ায় আছে কিনা তাও তাদের জানা নেই। কিন্তু এই বাড়ির ভেতরে যাওয়ার যে মায়াদের যে কোনো মূল্যেই সম্ভব করতে হবে, না হলে এত প্রশ্নের উত্তর জানবে কি করে? মায়ার মাথায় অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন মাথায় প্যাঁচ লাগানোর সময় নয়। জীবনের অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু আর না। এই রহস্যের মায়াজাল থেকে এবার তার মুক্তি চাই। মায়া লোকটিকে অনেক রিকোয়েস্ট করেও কোনো লাভ হয় না। একসময় পুলিশের হুমকি, এরপর তারা সরকারি লোক, এসব কথা বলেও বৃদ্ধার মাঝে কোনো হোলদোল হলো না। তবে মায়া সিক্ত আর মানল না। মায়া নিজেকে চৌধুরীর পরিচয় দিলে লোকটি অবাক হলো তার কথা শুনে। তবে প্রথমে মিথ্যা বলায় লোকটি বিশ্বাস করতে চাইল না।
এরপর জোর করে বাড়ির ভেতর যেতে চাইলে লোকটি উপায় না পেয়ে কাউকে বাটন ফোন দিয়ে কল দিল। আর ফোনে কথা বলা শেষেই লোকটি খুশি মনে মায়া আর সিক্তকে ভেতরে যেতে দেওয়ার অনুমতি দিল। তবে তাদের বিষয়টি ঠিক হজম হলো না। মায়া তো শুধু লোকটিকে বলেছে সে চৌধুরী পরিবারের সদস্য, এছাড়া তো আর কোনো পরিচয় দেয়নি। তাহলে তাকে হঠাৎ ভেতরে যাওয়ার অনুমতি কাকে দিল আর কার সাথেই বা লোকটি কথা বলল? তবে এই মুহূর্তে দুজনের সন্দেহকে পিছনে রেখে তারা জং ধরে শ্যাওলা ধরে যাওয়া বিশাল বড় গেটটা পার হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। কিন্তু বাড়ির ভেতরে যতই এগিয়ে যাচ্ছে তাদের সন্দেহ আরো গাঢ় হচ্ছে। বাড়ির দুই পাশে বিশাল বড় বাগান, সেখানে নেই কোনো সৌন্দর্যপূর্ণ ফুল ফলের গাছ। বিশাল বড় বড় লতাপাতা আর ঘাসে চারপাশে ছেয়ে গিয়েছে। বাড়ির ভেতরে প্রবেশ করার রাস্তাটাও ঠিক মতো পরিষ্কার করা হয়নি কত বছর ধরে কে জানে। তবে বাড়িতে প্রবেশ করার জন্য যে পুরনো ময়লা জমে থাকা বিশাল সদর দরজায় হাত ছুঁতেই তা মুহূর্তেই খুলে গেল। কিন্তু এরপর অন্ধকার ছেড়ে তারা ভেতরে প্রবেশ করতেই যা দেখলো তার জন্য তারা কখনোই প্রস্তুত ছিল না। বাড়ির ভেতরটার আশেপাশে ডিম লাইটের আলোয় ঝলমল করছে। ডিম লাইটে চারপাশটা ভূতের মনে হলেও সম্পূর্ণ বাড়িটা যেন একদম পরিষ্কার করে সুসজ্জিতভাবে সাজানো। কে বলবে এই বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত? এটা আর বুঝতে বাকি রইল না যে এই বাড়িতে এখনো মানুষের বসবাস রয়েছে। তা তো তাদের বাড়ির বাইরে থাকতে বৃদ্ধা লোকটির সাথে কথা বলতে গিয়েই বুঝে গিয়েছে। তারা শুধু লোকটির সাথে কথা বলে সন্দেহ করেনি, বরং আশেপাশে তাকিয়ে যখন দেখলো বাড়ির বিশাল প্রাচীরের লতাপাতার ভিড়ে আশেপাশে অনেকগুলো সিসিটিভির অংশবিশেষ দেখা যাচ্ছে, তখনই বুঝে গিয়েছিল তাদের আসল কালপিট কিংবা কাঙ্ক্ষিত মানুষটিকে হয়তো তারা এখানেই পাবে। মায়া আর সিক্ত বাড়ির ওপাশ এপাশ খেয়াল করতেই একটি দেয়ালের ওপর নজর পড়ল। মায়া আর সিক্তর নিজেদের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দেয়ালটার কাছে এগিয়ে গেল। তাদের মোবাইলে ছবি তুলে রাখা সেই ছবিটার সাথে মিলিয়ে দেখতেই দেখল এই দেয়ালেরই সেই দেয়াল, একদম হুবহু মিল। সঙ্গে দেয়ালে লাগিয়ে রাখা ওয়ালমেটার কাঠের শোপিসগুলোও। মায়া তাদের এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝেই হঠাৎ পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর এলেই মায়া সিক্ত চমকে উঠে পেছনে ফিরে তাকালো। কিন্তু তারা চোখের সামনে যাকে দেখলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না। মায়ার ভ্রু জোড়া কুঁচকে গিয়ে বলতে লাগলো, দিদুন তুমি এখানে? তুমি তো। কিন্তু এরই মাঝে হঠাৎ তাদের পেছন থেকে কেউ মুখে কিছু চেপে ধরতেই তারা দুজন অজ্ঞান হয়ে যেতে লাগলো। তবে তাদের সামনে শুধু ভাসতে থাকলো ইয়াসমিনার কান্নারত চেহারা, যার চোখ থেকে শুধু অঝরে পানি ঝরছে। এক সময় তিনি আঁচল দিয়ে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলো। তার মানে আপনি সেই ফেক রওশন চৌধুরী রুদ্র? একদম বাপের মতোই হয়েছ। তোমার বাবা যেভাবে আমার জীবন জাহান্নাম বানাতে উঠে পড়ে লেগেছিল, ঠিক সেভাবেই এখন আমার জীবনটাকে শেষ করতে উঠে পড়ে লেগেছ। লোকটি হাসল। সিক্তর হাত পা পেছনে বাঁধা, মাটিতে হাঁটু গেড়ে বসা। কিছুক্ষণ আগেই শরীরে বালতি খানেক পানি ঢেলে জ্ঞান ফিরিয়েছে ওর। পাশে তাকাতেই দেখলো মুখোশ পরা দুটো বলিষ্ঠ দেহের লোক। তার মাথা দুপাশে রাইফেল তাক করে রেখেছে, যেন আদেশ পাওয়া মাত্রই ট্রিগারে চাপ দিয়ে ওর মাথার খুলি উড়িয়ে দেবে। আশেপাশে তাকিয়ে দেখলো এক অজানা বিশাল বড় আস্তানা, তবে বুঝতে পারছে না
ও মাটির ওপর নাকি নিচে রয়েছে? কেন যেন মনে হচ্ছে তারা মাটির নিচে। হয়তোবা তারা একটু আগে যে বাড়িতে ছিল এটা সেই জায়গাটা, তার নিচেই। সিক্তর ধারণাটা আরেকটু ঠিক হলো যখন দেখলো উপর থেকে ছোট একটা ছাউনি ভেদ করে অনেকগুলো কালো পোশাকধারী লোক নিচে নেমে এলো। এছাড়া পুরো আস্তানায় কমপক্ষে 8 থেকে 10 জন লোক দিয়ে পূর্ণ হলো। প্রত্যেকের হাতেই বড় বড় রাইফেল। সিক্ত আশেপাশে তাকিয়ে দেখলো তার থেকে কিছুটা দূরে মায়া অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তবে মায়ার হাত পা বাঁধা, তার মতো বাঁধা না। আর এরই মাঝে বিশাল বড় কালো কোট সঙ্গে কালো মাস্ক পরা এক ছদ্মবেশী লোক এসে সিক্তর সঙ্গে কথা বলতে লাগলো। আর তখনই তার সাথে সিক্তর কথোপকথন শুরু হলো। হঠাৎ বাবার নাম শুনতেই সিক্ত কিছুটা একটা ভেবে তড়িৎ লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি আমার বাবাকে কিছু করেছেন তাই না? হা হা হা, শুধু যে বাবার কথা বলছো? তোমার বাবার সাথে তোমার মাও যে ছিল তা কি ভুলে গিয়েছো? সিক্ত বিস্মিত নয়নে লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতেই তার চোখ মুখ শক্ত হয়ে যাওয়ার পাশাপাশি লাল হয়ে গেল। কপালের রগগুলো ফুলে উঠল, সঙ্গে ফর্সা হাতের শিরাগুলো। তার বুঝতে দেরি হলো না যে তার বাবা মাকে এই লোকটাই মেরে ফেলেছে। এই লোকটি হলো তার এতদিনের অক্লান্ত পরিশ্রম, অনুসন্ধানে বারবার ব্যর্থ হয়েও খুঁজে না পাওয়া ব্যক্তি। সিক্তর মস্তিষ্ক তাকে শুধু একটা কথারই জানান দিচ্ছে যে শুধু এই লোকটার জন্য আজ তার বাবা মা তার কাছে নেই। সিক্ত রাগ হিংসা নিয়ে লোকটিকে আঘাত করতে চাইলে তার পাশে রাইফেল তাক করে দাঁড়িয়ে থাকা লোক দুটি মাথার কাছে রাইফেল দুটো আরও চেপে ধরল। আস্তে, এত উত্তেজিত ভালো নয়। এত বছর ধরে খুঁজেছো আমায়, ঠিক মতো কথাবার্তাই তো হলো না। আর আগেই সোজা অ্যাকশন। সিক্ত রাগান্বিত কণ্ঠস্বরে বলল, আমার বাবা মাকে কেন মেরেছিস? বল কেন মেরেছিস? ওরা তোর কি এমন করেছিল যে কিনা তুই ওদের সোজাসুজি দুনিয়া ছাড়া করলে? আমার বাবা আমাকে আমার কাছ থেকে চিরতরে সরিয়ে দিয়ে আমাকে এতিম বানালি কেন বল? কি যেন নাম তোর? ও সিক্ত। ছি সিক্ত, তোমার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। তুমি জানো তোমার বাবা মা মানুষ হিসেবে কতটা ভালো ছিল? ওনারা মারা যাওয়ার আগেও যখন আমার সাথে দেখা সাক্ষাৎ করলো তখন আমাদের কথা কাটাকাটি চলছিল, অথচ তোমার বাবা মা তখনও আমার সাথে ভালো বিহেভ করেছে। আর তুমি? সিক্ত চোখ লাল, সঙ্গে রাগে সাপের মতো ফুসফুস করছে। কেন মেরেছিস সেটা বল। আর আমি খুব ভালো করেই জানি আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং তুই খুন করেছিস। তুই ইচ্ছে করে ওই অ্যাক্সিডেন্ট করিয়েছিস। শার্প বেইন, তাহলে বলো তো আমি তাদের কেন মেরেছি? আচ্ছা থাক, আমি বলছি। বেশি কিছু না। আমার সাজানো গোছানো প্ল্যানিংগুলো তোমার বাবা মার ভেস্তে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আমার এই পার্টনারশিপে প্রথমে কাজ করে পরবর্তীতে আমার বিজনেসকেই ডোবাতে চেয়েছিল। কতটা বোকামি করেছে তারা, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে আমি এখানে একটা বোকামি করে ফেলেছি। তোমার বাবা মায়ের সাথে তোমাকেও উপরে পাঠানোর ব্যবস্থা করার উচিত ছিল। তাহলে আজ আমার এত কষ্ট করতে হতো নাকি? আমার জীবনের সব কিছুই তো শেষ করে ফেলেছিস, তাহলে আর দেরি করছিস কেন? মেরে ফেল আমায়, সাহস থাকলে মার আমায়। তোমার কি মনে হয় আমি তোমাকে বাঁচিয়ে রাখবো?
হাস্যকর বিষয়, কিন্তু আমি নয়, তোমাকে অন্য কেউ মারবে, তার জন্যই তো এখানে নিয়ে আসা। সিক্ত কিছু বলল না, লোকটির দিকে তাকিয়ে রইল। আর লোকটিও সিক্তর দিকে তাকিয়ে থেকেও পেছন থেকে ইশারা করলো। সিক্ত তার ইশারা অনুযায়ী তাকিয়েই লোকটির দিকে চোখ গরম করে হিংস্র পশুর মতো বলল, খবরদার, তুই আমাকে কিছু করবি না, তুই আমাকে ছুঁয়েও দেখবি না, না হলে আমি তোকে জ্যান্ত চিবিয়ে খাবো। সিক্তর কথা শুনে লোকটি সহ বাকি লোকগুলো যেন হাসি পেল। সবাই কিছুক্ষণ হাসির পর সিক্তকে সেই ছদ্মবেশী লোকটি বলতে লাগলো, ভারী মজার জোকস জানো তো তুমি? তোমার কি মনে হয় আমি মায়ার কিছু করব? আমার কিছু করার হলে কি আমি তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে হেল্প করতাম নাকি? সিক্ত এবার বাঁকা হাসলো। তার মানে তুই ওই গাড়ি আর মিস্টার সিনহার সব কুকর্মের ডকুমেন্টস পাঠিয়েছিলি? ইয়েস মাই ডিয়ার। সিক্ত কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ মির্জার কথা মাথায় আসতেই বলল, তৌহিদ আঙ্কেলের সাথেও। ঠিক ধরেছ, শালাটা বেশি উঠছিল, টুপ করে নিচে নামিয়ে দিয়েছি। ভালো করেছি না? ও হ্যাঁ, তোমার তুহিন আঙ্কেলের কথা মনে আছে নিশ্চয়? ওকে কেন মেরেছি জানো? সিক্তর বিস্ময়ে চোখে তাকালো। এই লোকটি কি অকপটে নিজের কুকীর্তির কথা বলে যাচ্ছে? কতগুলো মানুষের প্রাণ নিয়েছে যে কে জানে। বেটা তুহিনও প্রচুর প্যারা দিচ্ছিল, শালা তোর বন্ধু মারা গিয়েছে ভালো কথা, তাই তুইও এখন তার খনিকে বের করার জন্য উঠে পড়ে লাগবি। আমার পথের কাটা হয়েছিল, তাই ওকেও সরিয়ে দিয়েছি। বন্ধুর জন্য এত দরদ ভালো নাকি? কিন্তু ওনার ওয়াইফ কি করেছিল? ওনাকে কেন মেরেছিস? কিছু করেনি, তবে ওদের কাছে আমার এগেনস্টে কিছু ক্লু ছিল, সেগুলো সম্পর্কে ওর স্ত্রীও হয়তো জানতো, তাই কোনো রিস্ক নিতে চাইনি। আর তোমার নিশ্চয় ওই পুলিশের কথাও মনে আছে, ওরও বা কি দোষ ছিল? কিন্তু নিজেকে বাঁচাতে যে কত কিছু করতে হয় কে জানে। আমার জাস্ট ঘৃণা হচ্ছে তোর উপর, ইচ্ছে করছে তোকে এখনই শেষ করে দেই। সাহস থাকা ভালো, তবে এতটাও না। আমার পিঠ পিছে আমাকে ধরতে অনেক কষ্ট করেছিস, আশা করি আজকের পর আর কিছু করতে হবে না। শুরু থেকে সিক্ত আর লোকটার সকল কথোপকথনের সব কিছুই মা শুনতে পারছিল, তবে তার মস্তিষ্ক এতটা দুর্বল কাজ করছিল যে কোনো কিছুই ঠিকভাবে বুঝতে পারছিল না। মনে হচ্ছিল তার শরীরটাকে সেদিনের মতো আবারও কোনো মেডিসিন দিয়ে দুর্বল করে দেওয়া হয়েছে। এদিকে মায়া এতক্ষণ ঠিকভাবে চোখ খুলতে পারেনি। মিটমিট করে চোখ খোলার পর আশেপাশে তাকিয়ে জায়গাটা চেনার চেষ্টা করলো, তবে কোনো লাভ হলো না। এই জায়গা মায়া আগে কখনো দেখেনি, আর এই মুহূর্তে কোথায় রয়েছে তাও বোঝা যাচ্ছে না। আশেপাশে বাইরের আলোর প্রবেশ করারও কোনো উপায় নেই। তবে মায়ের কাছে লোকটির কণ্ঠস্বরটা প্রথম থেকেই অনেক বেশি পরিচিত লাগছিল। অচল মস্তিষ্কে অনেকটা জোর খাটাতে লাগলো লোকটিকে সঠিকভাবে শনাক্ত করার। সঙ্গে সঙ্গে না হলেও মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতেই হঠাৎ মায়া চমকে উঠল। বুঝতে পারছে না এসব তার ভ্রম নাকি অন্য কিছু। মায়া তাকিয়ে দেখলো কালো পোশাকধারী লোকটার আশেপাশে অনেকগুলো লোক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। আছে দুজন লোক সিক্তর মাথায় রাইফেল তাক করে ধরে রয়েছে। মায়া কিছুতেই এতক্ষণ আগে শুনতে পাওয়া কথাগুলোর সাথে নিজের হিসেব মিলাতে পারছে না, কিন্তু নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধীরে ধীরে লোকটির দিকে এগোতে লাগলো। তার শরীর ক্রমশই ঢুলছে। নিজের পায়ের ব্যালেন্স করে লোকটির অনেকটা কাছে গিয়ে পেছনে কিছুক্ষণ সময় নিয়ে লোকটিকে পর্যবেক্ষণের পরে বিস্ময় আর
অস্ফুট স্বরে বলল, বাবা। মায়ের কথা শুনে মাস্ক পরা লোকটি আর সিক্ত দুজনেই তার দিকে তাকালো। সিক্ত বুঝতে পারছে না মায়া এইমাত্র ঠিক কি বলল, কিন্তু লোকটি মায়ার দিকে ঘুরে দুহাত দুপাশে ছড়িয়ে মায়াকে কাছে আসতে বলল। এদিকে মায়া সিক্ত দুজনেই প্রচণ্ড বিস্মিত। সিক্তর নজর মায়া আর লোকটির উপর থাকলেও মায়া লোকটির দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে তাকিয়ে দেখছে। লোকটির মুখ ঢাকা থাকলেও তার চোখগুলো বড্ড পরিচিত। অনেকক্ষণ হওয়ার পরেও যখন মায়া লোকটির কাছে এগিয়ে গেল না, তখন লোকটি মায়ার দিকে কিছুটা এগিয়ে গিয়ে নিজের মুখ থেকে মাস্কটা খুলে ফেলে হাসি মুখে মায়াকে কাছে আসতে বলল। এদিকে মায়ার হাত পা অসাড় হয়ে আসছে। সে যাকে তার সামনে দেখছে তা আদৌ সম্ভব হয় কি করে? এই ব্যক্তিটাই তো বহু বছর আগে তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল। তাহলে এটাকে? মায়ার বোধ বুদ্ধি মস্তিষ্ক কোনোটাই কাজ করছে না। কি করবে তাও বুঝতে পারছে না। এদিকে এত বছর পর জন্মদাতা পিতাকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে, অথচ সে এতদিন ধরে বিশ্বাস করে এলো যে এই মানুষটা আর পৃথিবীতে নেই। সেদিন এই মানুষটির মৃতদেহের দেখেই তো মায়া অজ্ঞান হয়ে পড়েছিল। তাহলে একজন মৃত মানুষ কি করে আবারও? অন্যদিকে একটু আগে যে কথাগুলো সিক্ত আর এই লোকটার কথা শুনছিল, সেগুলো কখনোই তার বাবা করতে পারে না। নিশ্চয়ই এ কোনো বহুরূপী তার বাবার রূপ আর ছদ্মনাম দিয়ে বিষাক্ত খেলা খেলে যাচ্ছে। মায়া হতবিহ্বল অবস্থাতেই লোকটিকে জিজ্ঞেস করলো, কে আপনি? আমার বাবার মতো চেহারা, এসবের মানে কি? লোকটি মায়ের কাছে এসে বাহুতে হাত দিয়ে বলল, তাহলে আমি ভুল ছিলাম না, একদম বাবার মতোই হয়েছ, ঠিক আমার মতো। মায়ার চোখে পানি চিকচিক করছে। যতই এই লোকটাকে সে বহুরূপী ভাবছে, ততই লোকটাকে তার আপন মনে হচ্ছে। শুধু কি একই রকম চেহারা হওয়ার জন্য, নাকি এটা কি করে সম্ভব? মায়া লোকটির দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনই লোকটি মায়ের কাছে এসে চোখের জল মুছে দিতে দিতে বলল, আরে বোকামি, কাঁদছিস কেন? বাবা ফিরে এসেছে তো। মায়া নির্বিকারের লোকটিকে এখনো দেখে যাচ্ছে। মস্তিষ্কে তীব্র লড়াই চলছে। একবার মনে হচ্ছে এ এক বহুরূপী যে তাকে ক্রমশই বশ করে ফেলছে, আবার মনে হচ্ছে এটাই তার বাবা। এরই মাঝে লোকটি মায়াকে এক হাতে আগলে নিয়ে বলল, কিরে, বিশ্বাস হচ্ছে না? আমাকে মাফ করে দিস মা। জেনে বুঝে এত বছর দূরে ছিলাম। আমার অনুপস্থিতিতে তোকে নানান কষ্ট করে সহ্য করতে হয়েছে। হয়তোবা আরও অনেক দিন গোপনে থাকতে হতো, কিন্তু তুই তো আমার চেয়েও এক ধাপ এগিয়ে ঘুরে ফিরে ঠিক আমার সন্ধান করেই ফেললি। তবে আজকের পর থেকে তোর জীবন একদম অন্যরকম হবে। তুই সব সময় আমার সাথেই থাকবি। তোকে রেখে আর দূরে কোথাও যাব না আমি। এবার মায়াও আর নিজেকে ঠিক রাখতে পারল না, আর না পারল মস্তিষ্কের কঠিন চিন্তা ভাবনায় জিততে। সোজা লোকটিকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মায়া তার জীবনে শুধু নিজের বাবার কাছেই দুর্বল। তার বাবা ব্যতীত তার জীবনের মুখ্য ভূমিকায় কাউকে রাখেনি। মেহরাব মারা যাওয়ার পর অনেকবার ভেবেছিল নিজেকে শেষ করে দেবে, কিন্তু এমনটা করার সাহস হয়নি, শুধু নিজের বাবার আদর্শের কথা ভেবে। কিন্তু মায়ার মাঝে এখনো প্রশ্ন আসছে যে এই লোকটি যদি তার বাবা হয়, তবে সিক্তর বাবা, মা, আঙ্কেল, সাথে বাকি যেসব ঘটনার কথা লোকটি বলল, সেগুলো
কিভাবে তার বাবা করতে পারে এসব, যে তার বাবার দ্বারা অসম্ভব। তবুও মায়া লোকটির মাথা থেকে মুখ তুলে কান্নারত কণ্ঠে বলল, তুমি যদি আমার বাবা হও তবে সেদিন যার লাশ দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম সে কে ছিল? আর তুমি এতদিন আমার কাছে এলে না কেন? কেন দূরে ছিলে? আমার বাবা তো কখনো আমায় এভাবে কষ্ট দেবে না। লোকটি মায়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বিশ্বাস করছিস না? আবার বাবা ভেবে জড়িয়ে ধরে কাঁদছিস? তুই বল, তোর কি মনে হচ্ছে? মায়া কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কান্নারত কণ্ঠে বলল, তাহলে তখন যেসব কথা বলছিলে ওগুলোর মানে কি? আর তোমার মারা যাওয়ায় তার উপর তোমার লাশ বাড়িতে, এসবের মানে কি আমি জানতে চাই। তার মানে আমি যখন ওসব বলছিলাম তখন তুই সেন্সলেস ছিলি না? যাই হোক, ভুল কিছু শুনিসনি। যা যা বলেছি তার সব সত্য। মায়া চমকে উঠল। বিস্মিত চাহনিতে তার বাবার কাছ থেকে কিছুটা সরে এসে তার দিকে তাকিয়ে সন্দিহান চোখে বলল, আমার বাবা কখনো এসব করতে পারে না। আপনি আমার বাবা নন, কখনোই আমার বাবা হতে পারেন না। আপনি একটা বহুরূপী। বলুন আপনি কে, বলুন। এখনো বিশ্বাস করিসনি, কিন্তু এসবই সত্য। তোর যে বাবাকে তুই সারা জীবন চিনে এসেছিস, তোর বাবা আদৌ এমনটা নয়। বড্ড বেশি খারাপ তোর বাবা, বড্ড বেশি। এটুকু যখন জানতে পেরেছিস তাহলে বাকিটুকু আর লুকাবো না। তোকে এখানে আনাই হয়েছে আমার রাজত্বের পরবর্তী সম্রাজ্ঞী বানাতে। মায়ার চোখ ছলছল, তবে এই মুহূর্তে কোনোভাবেই নিজেকে দুর্বল করতে চাইছে না। নিজেকে যথেষ্ট শক্ত রেখে কড়া কণ্ঠে বলল, যা বলতে চাইছো তা সরাসরি বলো। আমি সব কিছু জানতে চাই, না হলে আমি আর আগে কিছুই বিশ্বাস করব না। সাথে আপনি যে আমার বাবা তাও না। সন্দেহ থাকাটা স্বাভাবিক। ইচ্ছে তো করছে আমাকে তুই করে বলতে, কিন্তু তাও বলছিস না। তাহলে প্রথমে আমার মরে গিয়ে বেঁচে ওঠার গল্প বলি। আমার প্রাণপ্রিয় বন্ধু সিনহা খানকে তো চিনিসই। সিনহা, আমি আর হিমেল তিনজনেরই একটাই বিজনেস ছিল। যদিও আমি আর সিনহার প্রফেশন এক আর হিমেলেরও এক, কিন্তু এসব ছাড়াও আমাদের রাজত্ব ছিল আরেক পেশায়। আমরা প্রত্যেকেই নিজেদের রাজত্বে সফল হতে চেয়েছিলাম, কিন্তু সিনহার লোভ ওকে ঠিক করতে পারল না। সিনহা আমাকে রাস্তা থেকে সরিয়ে নিজের রাজত্ব গড়তে চেয়েছিল, কারণ আমাদের কাজের মূল লিডার আমিই ছিলাম। আর আমাকে ওর জন্যই সহ্য হতো না। এই জন্য আমাকে চিরতরে সরাতে গভীর ভাত পাততে শুরু করে। এদিকে ওর মিথ্যে সঙ্গী হয়েছিল হিমেল, কিন্তু ও আমাকে ওর সাজানো সব প্ল্যান সময় মতো জানিয়ে দিত। বিষয়টি নিয়ে হয়তো সিনহার মনে সন্দেহ জাগে, তাই এর মাঝে একটা বিষয় সম্পর্কে হিমেল জানতে পারেনি। সিনহা নিজের কাজ শক্তপোক্ত করতে সাহায্য নেয় আমার সবচেয়ে বড় শত্রুর একজন, ইরফান শেখের। ওই কুকুরটা আমাকে শেষ করতে উঠে পড়ে লেগেছিল বহু আগে থেকেই। গভীর এক ফাঁদ পেতে আমাকে সর্বোচ্চ চেষ্টা করেছিল, আর সেটা সফলও হয়, তবে আমি যেমনটা চেয়েছিলাম সেভাবে। আমি শুধু জেনেছিলাম সিনহা আমাকে সরাতে চাচ্ছে, আর আমি এতটুকু জেনেই নিজের প্ল্যান সাজাই। আমার প্ল্যান ছিল সিনহা যা চাইছে তাই হবে। সবাই জানবে আমি আর পৃথিবীতে নেই। এরপর অদৃশ্য থেকে আমি আমার পরবর্তী চালগুলো চালবো। ঠিক এমনটাই হলো। তবে এখানে আরও একটা বিষয় জানতে পারি, যে ওর পরিকল্পনা আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। ও আমাকে
বিষক্রিয়ায় মারতে চেয়েছিল, তবে সেটা একেবারে নয়, বরং ধীরে ধীরে আমার বাড়িতেই ওর লোক লাগিয়ে আমার খাবারে অনেক দিন ধরে বিষ দিত, যাতে আমার ধীরে ধীরে বিষক্রিয়া হয় আর আমি মারা গেলে যেন সবাই ভাবে আমার মৃত্যুটা স্বাভাবিক। কিন্তু ওর এই পরিকল্পনা কাজে আসে না। কয়েকদিন ধরে প্রচণ্ড পেটের ব্যথার জন্য আমি অনেকটা অসুস্থ হয়ে যাই। হিমেল আমার অনেক চিকিৎসার পরেও যখন আমি সুস্থ হতে পারলাম না, তখন প্রথমে হিমেলের সন্দেহ হয়। এরপরেও নানা পরীক্ষার পর জানতে পারে যে আমাকে বেশ কয়েকদিন ধরেই বিষ দেওয়া হচ্ছে। এরপর যখন ওদের এই প্ল্যান কাজ করে না, তখন আমাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারার পরিকল্পনা করে। শহর থেকে দুদিনের জন্য বাইরে গেলে সিনহা হিমেলকে যেভাবে বলেছিল ঠিক সেই জায়গা আর পদ্ধতি অনুযায়ী আমরা প্রস্তুতি নেই। কিন্তু সেই মুহূর্তে গিয়ে ইরফান কুকুরটা আমাকে আরও কষ্ট দিয়ে মারার জন্য পরিকল্পনায় একটু পরিবর্তন করে দেয়। আর এই বিষয়টি হিমেল জানতে না পারায় আমার প্ল্যানটাতেও গোলমাল হয়ে যায়। আর এই বোকামি আমার কাল হয়ে দাঁড়ায়। ওরা প্রথমে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে ওরা আমার গাড়ির মধ্যে বোম সেট করে রাখে, যাতে আমি কোনোভাবেই বেঁচে থাকতে না পারি। আর এই বিষয়টি আমি শেষ মুহূর্তে জানতে পারলেও খুব একটা লাভ হয়নি। কিন্তু হিমেল ওর পরিকল্পনা অনুযায়ী সব কিছুই ঠিকঠাক করে ও ভেবেছিল আমি হয়তো বাঁচব না। কিন্তু শেষ মুহূর্তে চলন্ত গাড়ি থেকে বের হওয়ার পর আমার অবস্থা অনেকটা খারাপ হলেও আমি কোনো মতে বেঁচে যাই। তবে পরবর্তীতে না আমি তখন শারীরিকভাবে সক্ষম ছিলাম, আর না সঠিকভাবে কথাও বলতে পারতাম। কিন্তু আমার সেই অ্যাক্সিডেন্ট স্পটের দায়িত্বে যেহেতু হিমেল ছিল, তাই ও আমাকে সেই জায়গা থেকে কারসাজি করে হসপিটালের বদলে অন্য জায়গায় নিয়ে যায় আর সিনহাকে জানিয়ে দেয় আমি আর পৃথিবীতে নেই। আর এটা প্রমাণ করতে যেহেতু আমার লাশ প্রয়োজন, তাই হিমেল আমাদের পরিবর্তে প্ল্যান অনুযায়ী ওর হসপিটালে আগে থেকেই আমার দেহের গড়নের একটি লাশকে প্লাস্টিক সার্জারি করে আমার মতো বানিয়ে রেখে দেয়। এরপর চেহারা গায়ে নানান অ্যাক্সিডেন্টের চিহ্ন বানিয়ে পুরো প্ল্যানটাকে সাজিয়ে রাখে। আর পরবর্তীতে হসপিটাল থেকে ওই লাশটাকেই আমি বলে চালিয়ে দেয়। এই বিষয়ে একটা সংশয় ছিল যে ওরা আবার লাশটাকে সন্দেহ না করে বসে, কারণ অ্যাক্সিডেন্ট করা লাশ আর বোম ব্লাস্টে মারা যাওয়া লাশের মাঝে অনেক পার্থক্য আছে। কিন্তু গাধাগুলো আমার মৃত্যুর খুশিতে এতটাই মগ্ন ছিল যে তাদের এসব ভামার সময় আর কই। এরপর আর হিমেলকে কিছু করতে হয়নি, বাকিটা সিনহার ইরফান করেছে নিজেদের বাঁচানোর জন্য। পুলিশের নিজের সঙ্গী বানিয়ে পুরো বিষয়টিকে ধামাচাপা দিয়ে দেয়, সাথে হসপিটালে নিয়ে যাওয়া ওসব তাদের নাটকের অংশ। অন্যদিকে শহর ছেড়ে দূরে পাহাড়ি এলাকায় ঘটনা ঘটায় ওদের সাধারণ মানুষদের নিয়ে এত চিন্তা করতে হয়নি। আর পুলিশেরাও কম কিসে পুরো বোম ব্লাস্ট করে মারা মানুষের কেসকে তারা সাধারণ অ্যাক্সিডেন্ট বানিয়ে চালিয়ে দেয়। এতে অবশ্য আমারই সুবিধা হয়েছে। আর কেউ না হলেও হিমেল বরাবরই আমার সর্বোপরি সব কাজের সঙ্গে ছিল। আমি সিনহাকে বিশ্বাস করে ভুল করলেও হিমেলকে বিশ্বাস করে কখনো ভুল করিনি। পুরো ঘটনার পর যদি ও আমায় গোপন আস্তানায় রেখে সুস্থ করে না তুলতো, তাহলে হয়তো আমি আজ তোর সাথে দাঁড়িয়ে নাও থাকতাম। এছাড়া তোর কাছে আর একটা বিষয় ক্ষমা চাওয়ার আছে আমার। আমি তোর বাবা হয়েও ইরফান আর সোনিয়ার হাত থেকে তোকে বাঁচাতে পারিনি, সঙ্গে ওদের সাথে রাজশাহী আর তোর পরবর্তীতে কষ্টকর জীবন থেকেও আমি উদ্ধার করতে পারিনি।
এই জন্য প্লিজ আমায় মাফ করে দিস। আমি শারীরিকভাবে অক্ষম থেকেও ইমেলের মাধ্যমে তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু হিমেল নিজে একাই এত কিছু করে উঠতে পারেনি। তুই কিডন্যাপ হওয়ার 6 মাস পর্যন্ত আমি সম্পূর্ণ অক্ষম ছিলাম, যাকে প্যারালাইসিসও বলতে পারিস। আর তোকে কিডন্যাপ ওই কুকুর ইরফানই করেছিল। ওকে তো আমি তিলে তিলে শেষ করব। তবে আমি কি সুস্থ হওয়ার সাথে সাথেই তোর দিদুন বলে ওদের কাছ থেকে ছাড়িয়ে এনেছি। তবু এতদিন আত্মগোপনের জন্য সরি রে মা। বাবা হয়েও নিজের ক্ষমতার রাজত্বের জন্য শত্রুর হাতে কখন যে ঠেলে দিয়েছি তাও বুঝতে পারিনি। মায়া নির্বিকারে তার বাবার অকপটে বলতে থাকা কথাগুলো শুনল, তবে এখন আর আগের মতো নিজের উত্তেজনা প্রকাশ করছে না। আপাতত হারানো প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ায় যে ঝড় মনের মাঝে উঠছে তা দমিয়ে রেখে স্পষ্টভাবে মেহরাবকে বলল, তাহলে তুমি রওশন চৌধুরী রুদ্র, তাই না? মেহরাব নিজের মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, হুম। রওশন চৌধুরী রুদ্র হলো তোমার দাদুর দাদু। তিনি একজন জমিদার ছিলেন। আর তবে আমি ছদ্মনাম হিসেবে এই নামটা অনেক আগে থেকেই ব্যবহার করে আসছি। মায়া কিছুক্ষণ নিজের বাবার দিকে ছলছল নয়নে তাকিয়ে থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কান্না আটকে বলল, বাবা, আমার মা কোথায়? সোনিয়া তো চন্দ্রাপুরেই আছে। তোমার তো এই বিষয়ে জানার কথা। বাবা, আমি আমার মায়ের কথা জিজ্ঞেস করেছি, মিসেস সোনিয়ার কথা নয়। মেহরাব হয়তো কিছুটা চমকালো। তার জানা মতে তো মায়ার এই বিষয়ে কিছু জানার কথা না। একবার তার কাজে নিয়োজিত লোকদের দিকে তাকালে তারা চোখের ইশারায় বোঝালো তারা কিছু জানে না। এদিকে মায়া নিজের কণ্ঠস্বর একটু কঠোর করে বলল, আমি খুব ভালো করেই জানি যে মিসেস সোনিয়া আমার আসল মা নয়। সে আমার জন্মদাত্রী মাই নয়, কারণ সে আমার মা হওয়ার যোগ্যতাই রাখে না। ওনার মতো নিকৃষ্ট মানুষ আমার মা কি করে হতে পারে? এবার মেহরাব কিছুটা স্বস্তির শ্বাস নিল। সে ভাবছে মায়া হয়তো সোনিয়ার প্রতি রাগ থেকে এইসব কথা বলছে, তাই মায়াকে সহানুভূতি দিতে তার কাছে এগিয়ে গিয়ে বলল, বাদ দে না মা, এবার তো আমি এসে গিয়েছি। আমি জানি সোনিয়া তোমার মা হওয়ার যোগ্যতা রাখে না। ও একটা নষ্টা মহিলা। ও আমার শত্রুর সাথেই নিজের সংসার পেতেছে, তোকে নানাভাবে কষ্ট দিয়েছে, কিন্তু আজকের পর আর দেবে না। ও যদি ভালো হতো তাহলে কি আমার বাড়িতে থেকে আমাকে বিষ দিত নাকি? ও তো একটা বিশ্বাসঘাতক। ওই ছিল ইরফানের লোক, যে সিনহা আর ইরফানের হয়ে কাজ করেছে। মায়া মেহরাবের দিকে শক্ত চোখে তাকিয়ে বলল, বাবা, তুমি হয়তো আমার কথা বোঝনি। আমি আমার নিজের মায়ের কথা জিজ্ঞেস করেছি। তৌহিদ মির্জা, যাকে তুমি অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চেয়েছিলে, সাথে তার গাড়ি আমাদের কাছে পাঠিয়ে সাহায্য করেছিলে, সেই তৌহিদ মির্জার বোনের কথা বলছি। আমার মা তাসফিনা চৌধুরী অনুর কথা বলছি। মেহরাব বিস্মিত চোখে মায়ার দিকে তাকালো। তার এই বিষয়টা তো কয়েকজন ব্যতীত আর কেউ জানে না। তাহলে এটা কে বলেছে ওকে? তৌহিদ। ওকে তো সে হসপিটালেই ফেলে রেখেছে। আর সোনিয়া তার প্রথম স্ত্রীর বিষয়ে জানলেও তো সে দেখতে যেমন, কিংবা তার কোনো পরিচয় তো জানে না। আর এত বছর তো কখনো মায়ার নিজের মায়ের কথা তো ওকে বলেনি। এটা বলার সাহস তো ওর এমনিতেও হবে না। তাহলে কে বলেছে? ইয়াসমিনা, তার মা। কেন মায়াকে এটা বলতে যাবে? তারও তো এ বিষয়ে মায়াকে কিছু বলা সম্পূর্ণ নিষেধ। বলার হলে তো অনেক আগেই বলতো।
মূলত হসপিটালে মায়ার আর তৌহিদের বিষয়টি মেহরাবের কাছে এখনো পৌঁছায়নি। যে ডাক্তারকে দায়িত্ব দিয়েছিল সে ডাক্তারের যথার্থ ব্যবস্থা মায়ার সিক্ত মিলে এখানে আসার আগেই করে এসেছে। তবে এই মুহূর্তে মায়াকে সামলে নেওয়াটা মেহরাবের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওর মায়ের বিষয়টি কোনোভাবে জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই মেয়ের তখন না আবার তার শত্রু হয়ে যায়। মেহরাব নিজের কণ্ঠের স্বর কিছুটা ঠিক করে কিছু একটা বলতে যাবে, তার আগেই মায়া আবারও বলল, আচ্ছা বাবা, তুমি আমায় এটা বলো তো, আমি কি সত্যিই তোমার মেয়ে? এতে আবার কোনো রহস্য নেই তো? তৌহিদ মির্জার বোনের সাথে তোমার সত্যি বিয়ে হয়েছিল তো, নাকি এইসবও কোনো নাটক? নাকি আমাকে তোমরা কুড়িয়ে নিয়ে এসেছো? তা না হলে আমার চারপাশে আজ এত রহস্য কেন? প্রত্যেকেই কেন ছদ্মবেশী? আমার উত্তর চাই বাবা। মায়া নিজেকে সামলাতে পারছে না। কথা বলতে বলতেই শক্ত চাহনিতে চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার মাথায় তার বাবার বলা কুকর্মের ইঙ্গিতের সঙ্গে তার নিজের পরিচয় নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার এই বাবাও যদি কোনো ছদ্মবেশী, যে কিনা নিজেকে তার মেয়ের কাছে ভালো সাজিয়ে এসব কুকীর্তি করেছে, তাহলে মায়াকে হয়তো নিজেকে আর কখনোই সামলাতে পারবে না। যে কোনো কিছু একটা করে বসবে। তার এই অল্পতার জীবনে তার বাবাই ছিল একমাত্র আদর্শ, বেঁচে থাকার অনুপ্রেরণা। মা, তুই উল্টাপাল্টা ভাবছিস। এমন কিছুই না। তুই আমারই মেয়ে, আমার একমাত্র মেয়ে তুই। আমি এতদিন পৃথিবীতে থেকেও তোর সামনে আসিনি, তাই তোর এতে অভিমান হওয়াটাই স্বাভাবিক। আমি সত্যি আমার কাজের জন্য গিল্টি ফিল করছি। আমার নিজের স্বার্থের জন্য তোকে দূরে ঠেলে দেওয়াটা সত্যিই আমার উচিত হয়নি। তুই তো আমায় বিশ্বাস করিস, তাই না? আমি নিশ্চয়ই জেনে বুঝে তোর কোনো ক্ষতি করতে চাইবো না। মায়া নিজের কণ্ঠস্বর কঠিন করলো, অথচ নানান দুশ্চিন্তায় তার ভেতরের বারবার দুমড়ে মুচড়ে যাচ্ছে। এবার যদি নতুন কোনো আঘাত তাকে আবারও পেতে হয়, তাহলে বাকিটা জীবন সে কোনো মূল্যেই বাঁচবে না। বাঁচার বিন্দু পরিমাণও চেষ্টা করবে না সে। যদি এমনটাই হয়, তুমি যদি সত্যিই এখনো আমার বিশ্বাস করার যোগ্যতা রাখো, তবে তুমি এটা বলো যে তুমি তুমি যে কথাগুলো বললে এবং আমি বলার পরেও যে নিজের কুকীর্তির কথা অকপটে স্বীকার করলে, সেগুলো সব মিথ্যে। এটা বলো। তুমি বলো যে তোমার নিজের পথের কাঁটা সরাতে তুমি মিস্টার সিক্তর বাবা, মা, আঙ্কেল, তার ওয়াইফ, তার সেই পুলিশ অফিসারকে মারোনি। বলো তুমি যে এতগুলো নির্দোষের প্রাণ তুমি নেওনি। মেহরাব কিছু বলল না, বরং নিজের মেয়েকে আগলে নেওয়ার জন্য মায়ার কাছে এগোতেই মায়া পিছিয়ে গিয়ে জোরালো কণ্ঠে বলল, ছুবে না আমায়, আমার উত্তর চাই। মায়া, তুমি পাগলামো করছো। না, আমি কোনো পাগলামি করছি না। আর যদি করে থাকি, তাহলে এটাই আমার বর্তমান পরিচয়। আমি একটা পাগল। তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দিয়েছো। কত বছর হবে আমার বলো তো? অথচ বোঝ হবার পর থেকে একটার পর একটা ট্র্যাজেডি ঘটে যাচ্ছে আমার জীবনে। আমার লাইফটা তো আর 5টা মেয়ের মতো নয় বাবা। আমি তো ভেতরে ভেতরে অনেক আগেই শেষ হয়ে গিয়েছি। তবুও নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি। যতবারই জীবনে আঘাত পেয়েছি, ততবারই ভেঙে না গিয়ে নিজেকে স্ট্রং করেছি। কিন্তু আর কত এভাবে নিজেকে সব পরিস্থিতিতে নর্মাল রাখবো? নিজের জীবনকে নর্মাল বানাতে বানাতে আজ আমার পুরো লাইফটাই প্যারানর্মাল হয়ে গিয়েছে। সবার কথা আজ আমার ভাবতে হয়, অথচ আমাকে নিয়ে ভাবার পৃথিবীতে দেখছি কেউই নেই। সবার
সবার স্বার্থে ব্যস্ত। আপাতত আমাকে তুমি এটা বলো, তুমি এমন কি কাজ করো যার জন্য তোমাকে এতগুলো পাপ করতে হলো? নিজের একটা পাপ ঢাকতে গিয়ে কতগুলো নির্দোষ মানুষের প্রাণ নিতে হলো, যার জন্য কিনা এত বছর ধরে কত শত রহস্য জাল বুনতে হলো তোমায়। আমি জানতে চাই, কি সেই তোমার রাজত্ব, যার সম্রাট হতে গিয়ে তোমাকে নিজের পুরো জীবনটাকেই পাপে পূর্ণ করতে হলো? বলো আমায়, বলো, কেন করলে এত ছলনা? তোমার এসব কাজের সঙ্গী তো দিদিনও, তাই না? দিদুন, তুমি তোমার বন্ধুরা প্রত্যেকেই কেন আমাকে নিজের কাছে সভ্য নিষ্ঠাবান মানবের পরিচয় দিলে? কেন দিলে? মায়া চিল্লিয়ে চিল্লিয়ে বলা কথাগুলো পুরো জায়গাটায় বারবার প্রতিধ্বনির সৃষ্টি করলো। কথা শেষে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। শিখতেও বুঝতে পারলো ও কতটা কষ্ট পেয়ে আজ এভাবে কথাগুলো বলছে। আসলেই তো মায়ার জীবনটা আর স্বাভাবিক কই রইল, সম্পূর্ণটাই তো প্যারানর্মাল হয়ে গেল। সিক্তর জীবনটা না হয় অনেক আগেই একদম অপূর্ণ হয়ে গিয়েছিল, তবে সে তার সময়ের সাথে সাথে নিজের সাথে মানিয়ে নিয়েছে। কিন্তু মায়ার ক্ষেত্রে তো সম্পূর্ণটা ভিন্ন। ও তো বারবার একটার পর একটা শখ খেয়ে চলছে। মেহরাব গিয়ে মায়ার কাছে বসলো, এরপর ওকে জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে বলল, মেহু, মাফ করিস আমায়। হয়তো অনেক অন্যায় করেছি, কিন্তু কি করব বল, এসব আমার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এখন আমি শুধু তোকে আর তোর দিদুনকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। আচ্ছা, তুই কি সত্যিই তোর বাবাকে চাস না? তুই যদি বলিস, তাহলে আমি একেবারে তোর থেকে দূরে চলে যাব। প্রমিস করছি, আর কখনো এই মিথ্যাবাদী পাপী বাবার নাম নিশানাও খুঁজে পাবি না। তুই যা বলবি তাই হবে। মায়া এতক্ষণ মাথা নিচু করে কাঁদছিল, আর তার বাবা তাকে জড়িয়ে ধরলেও সে একবারও ধরেনি। কিন্তু এবার মেহরাবকে আবেগময় কথা শুনতেই মায়া মেহরাবের দিকে তাকিয়ে হুট করে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। প্লিজ আমায় ছেড়ে আর যেও না, আমায় আর এসব ভালো লাগে না। তুমি আমার কাছেই থাকো। আমি দিদুন আর তুমি খুব সাধারণভাবেই নিজেদের বাকি জীবনটা কাটিয়ে দেব। আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি আর তোমাকে হারাতে চাই না বাবা। মায়া আবেগে কথাগুলো অকপটে বললেও তার বিবেক তাকে বলছে অন্য কিছু। তার সত্তা মস্তিষ্ক তাকে বারবার জানান দিচ্ছে যে তার বাবা একজন খুনি। সে অনেকগুলো নির্দোষ মানুষকে মেরেছে নিজের আবেগের বশে। কিভাবে কোনো অন্যায়কারীকে সে সমর্থন করবে? শুধু তার বাবা বলে কি আজ তার সব অন্যায় এত সহজে ক্ষমা করা সম্ভব? এদিকে নিজের মেয়ের কথার সুর পরিবর্তনে মেহরাব মহা খুশি। সে জানে এত বছরে সে তার মেয়েকে যেভাবে বিমোহিত করেছে, তাতে এত সহজে তার পথের বাধা হয়ে এই মেয়ে হবে না। এর যে সত্যিই কোনো সম্ভাবনা নেই। মেহরাবের মতে এই মেয়ে যথেষ্ট পরিপক্ক হয়েছে। ভবিষ্যতে তার রাজত্বকে একমাত্র মায়াই সুপ্রস্ত করতে পারবে। এসব স্বার্থের মাঝে এটাও সত্যি যে মেহরাব তার মেয়ের বড্ড ভালোবাসে। হয়তোবা বাবার মতো নয়, কিন্তু মেহরাবের পাপের দুনিয়া ব্যতীত বাকি পুরোটাই তার মায়ার জন্য। আর আজকের পর হয়তো মায়াকে তার পাপের দুনিয়াতেও নিয়ে আসতে হবে। এছাড়া তার উদ্দেশ্য সফলের যে কোনো উপায়ও নেই। কিন্তু মায়া হুট করেই নিজের কান্না থামিয়ে মেহরাবের কাছ থেকে উঠে এসে সোজা দাঁড়িয়ে পড়ল। হঠাৎ এমনটা করায় মেহরাবও কিছুটা অবাক হয়ে দাঁড়ালো। কি হলো, কোনো সমস্যা? মায়া নিজের চোখের পানিতে ভিজে যাওয়া
গাল হাত দিয়ে মুছে নিয়ে সিক্তর দিকে তাকালো। সিক্তর চোখ মুখে একদম নির্বিকার ছায়া। ও আর কি বলবে, এত বছর ধরে খুঁজতে থাকা বাবা মায়ের খুনি নাকি মায়ার বাবা। নিজের জন্য যতটা কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট আজ মায়ার জন্য হচ্ছে। এদিকে মায়া হাঁটু গেড়ে ফ্লোরে বসে থাকা সিক্তর সামনে গিয়ে দাঁড়িয়ে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে বলল, ওনাকে ছেড়ে দিন। লোকগুলো যেভাবে থাকার সেভাবেই রইল। দুজনের দৃষ্টি মেহরাবের উপর। মেহরাব কিছু না বললে তারা কোনো কিছুই করতে পারবে না। তারা যখন সরল না তখন মায়া রাগান্বিত কণ্ঠে বলল, আমি বলেছি আপনারা সরে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবারও যখন কিছু হলো না তখন মায়া মেহরাবের কাছে গিয়ে বলল, এসব কি হচ্ছে? ওনারা ওকে ছাড়ছে না কেন? তুমি কিছু বলছো না কেন? মা শান্ত হ, এত প্যানিক করিস না। আচ্ছা তোকে একটা কাজ করতে হবে। মায়া ভ্রু কুঁচকে বলল, কি? তুই তো তোর বাবার সাথে থাকতে চাস তাই না? তুই তো চাস না যে আমি আবারও তোর থেকে দূরে যাই, রাইট? হুম। তাহলে মা তোমাকে এই জন্য কিছু করতে হবে। তোমাকে তো বলেছি আমার রাজত্বের পরবর্তী সম্রাজ্ঞী তুমি হবে। এই জন্যই আমার পরিচয় তোমার সামনে আনা। তাহলে তোমাকে তো আমার দুনিয়ায় প্রবেশ করতে গেলে কিছু তো করতে হবে তাই না? তুমি আমায় এখনো বলনি যে তুমি কিসের রাজত্ব গড়েছ। মেহরাব ঠোঁট ভিজিয়ে বলল, সব বলবো, সব বলবো আমি। আপাতত তুমি ওকে নিজের হাতে শেষ করে দাও। মেহরাব নিজের কোট থেকে একটা কালো কুচকুচে বন্দুক বের করে মায়ার হাতে দিয়ে সিক্তর দিকে ইশারা করলো। গানটা হাতে নিয়ে বিস্মিত চোখে একবার তার বাবা তো একবার সিক্তকে দেখছে। সিক্ত সম্পূর্ণ বিস্মিত। এই লোক এমন কিছুর পরিকল্পনা করেছে তা ভাবতেও পারেনি। এই জন্যই বলেছিল তাকে মারতে সে নতুন কাউকে নিয়ে এসেছে। মায়া বাবার দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলল, বাবা তুমি পাগল হয়ে গিয়েছো। এসব কি বলছো? তুমি আমাকে নিজের পাপের ভাগীদার করতে চাইছো? মেহু, এসবকে পাপ বলে না। নিজের শত্রুকে মারলে পাপ হয় না। জাস্ট ট্রিগারে চাপ দে, তাহলেই পথের কাটা শেষ। বাবা উনি আমাদের শত্রু না, উনি আমাকে। মেহরাব এসবের কোনো কিছুই কানে নিচ্ছে না। সে মায়ার পেছনে দাঁড়িয়ে মায়ের হাতে বন্দুক রেখে সিক্ত বরাবর নিশানা তাক করে ধরে রেখেছে। এবার ট্রিগারের ওপর মায়ার আঙ্গুলের ওপর আঙ্গুল রেখে ধীরে ধীরে চাপ দিতে লাগলো। মায়ার গলা ক্রমশই শুকিয়ে যাচ্ছে। মায়া আর সিক্তর নজর একে অন্যের দিকে। মায়ার এই মুহূর্তে বারবার মনে হচ্ছে তার বাবা কোনো সুস্থ মস্তিষ্কের নয়। তার হাসি, কথাবার্তা সবকিছু অস্বাভাবিক লাগছে। এমন কাজ কেউ কিভাবে প্যারানরমাল না হয়ে করতে পারে? কিন্তু এরই মাঝে হঠাৎ নিজের আঙ্গুল দিয়ে ট্রিগারে জোরে চাপ দিতেই মায়া চমকে উঠল এক বিকট শব্দে। কিছুক্ষণের জন্য চোখ কুঁচকে ফেললেও ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকিয়ে দেখল ক্রমশই রক্তের বন্যায় জায়গাটা ভেসে যেতে লাগলো। আর মায়ার চোখ জোড়াও ভিজে উঠল চোখের জলে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।